আসসালামু আলাইকুম। মোর দেন ব্লু একটি সাউথ কোরিয়ান রোমান্টিক মুভি। এই মুভিটি কে এবং ক্রিম নামে দুজন বেস্ট ফ্রেন্ডের। এক কথায় যারা এক আত্মা এক প্রাণ। কে ক্রিমকে অনেক ভালোবাসতো, কিন্তু কখনো সেটা বলতে পারেনি। কে এর ক্যান্সার ছিল, তাই সে কখনো ক্রিমকে বলতে পারেনি যে সে ক্রিমকে কতটা ভালোবাসে। মুভিটি মুক্তি পেয়েছিল 2009 সালে এবং এর আইএমডিবিতে রেটিং রয়েছে 7.5 আউট অফ 10। গল্পের শুরুতে আমাদের একটা স্টুডিও দেখানো হয় যেখানে গান রেকর্ড করা হচ্ছিল, কিন্তু এই গানের লিরিক্সগুলো সিঙ্গারের একদমই পছন্দ হয় না, তাই সে এই গান রেকর্ড করতে মানা করে দেয়। এরপর স্টুডিও থেকে ফেরার সময় গাড়িতে ড্রাইভার একটা গান প্লে করলে সেই গানটি সিঙ্গার এবং তার প্রডিউসারের অনেক বেশি পছন্দ হয়। সে ড্রাইভারকে এই গানের রাইটারকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ড্রাইভার তার ব্যাপারে কিছু জানে না। কিন্তু সে যে স্টুডিওতে এই গান রেকর্ড হয়েছে সেই স্টুডিওর নাম জানে। তারা এই ব্যাপারে জানতে একটা ছেলের কাছে যায় যে একটা রেস্টুরেন্টে কাজ করত। তারা তাকে এই গানের রাইটারের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে এই গানের রাইটারের নাম ক্রিম, কিন্তু সে আর বেঁচে নেই। তারা বলে যে তার যে ডিরেক্টর ছিল যার নাম ছিল কে, সে কোথায়। ছেলেটি বলে যে কে তারও আগে মারা গেছে। ছেলেটির কথাগুলো শুনে তারা অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায় কে এবং ক্রিমের কাহিনী জানার জন্য। ছেলেটি বলে এটা অনেক লম্বা একটা গল্প। তারা গল্প শুনতে আগ্রহ প্রকাশ করে। তখন আমাদের কে এবং ক্রিমের গল্প দেখানো হয়। আমরা দেখি একজন ছেলে স্কুলের প্লেগ্রাউন্ডে দৌড়াচ্ছিল। সেখানে পাশে একটা মেয়ে সিগারেট খাচ্ছিল। ছেলেটি ছিল কে। কে একটা বেঞ্চের উপর এসে শুয়ে পড়লে মেয়েটি তার কাছে এসে তার নাম ধরে ডাকে। কে ভাবছিল মেয়েটি তার নাম জানলো কিভাবে। এই মেয়েটি ছিল ক্রিম। তখন সেখানে একটা টিচারকে আসতে দেখে ক্রিম তার সিগারেট কে এর মুখের মধ্যে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টিচার কে এর মুখে সিগারেট দেখে তাকে অনেক মারে। এরপর আমরা দেখি বাসায় কে ক্রিম মলম লাগিয়ে দিচ্ছিল। এখানে তারা বন্ধুত্ব করে নেয় এবং এরপর একসাথে থাকতে শুরু করে। তারা ভাবে তাদের একে অপরের নাম রাখা উচিত। তখন তারা নিজেদের নাম কে এবং ক্রিম রাখে। আসলে তারা দুজন অনাথ ছিল। তাদের মধ্যে অনেক মিল ছিল। তারা বৃষ্টির মধ্যে কফি খেতে, ভিজতে, নুডলস খেতে এবং ঘুরতে অনেক বেশি পছন্দ করত। এবং তারা সমবয়সীও ছিল, যার জন্য তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়। তারা একসাথে থাকতে থাকতে কে ক্রিমকে অনেক বেশি ভালোবেসে ফেলে, কিন্তু এটা সে ক্রিমকে বলে না, কারণ কে এর ক্যান্সার ধরা পড়েছিল। তারা দুজন একটা স্টুডিওতে কাজ করত, যেখানে বিভিন্ন রেডিও প্রোগ্রাম, গান এগুলো রেকর্ড করা হতো। এখানে কে ছিল একজন আরজে এবং ক্রিম ছিল একজন লিরিসিস্ট। একদিন একটা প্রডিউসারের সাথে ক্রিম এর ঝগড়া হলে সে বাসায় এসে কে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে শুরু করে। তারপর ক্রিম একটা রেকর্ডার অন করে এবং কে জিজ্ঞাসা করে, মনে করো আমি একটা চার্চের ফাদার, এখন তুমি তোমার জীবনের সব থেকে বড় একটা সিক্রেট আমাকে বলো। তখন কে তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে ক্রিমের অবাক হওয়ার কথা, কিন্তু সে একটুও অবাক হয় না, কারণ তারা দুজন মনে মনে একে অপরকে অনেক আগে থেকেই পছন্দ করত। এরপর ক্রিম জানতে চায় তার জীবনে শেষ কোনো ইচ্ছা আছে কিনা। সে বলে হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেওয়া। ক্রিম বলে তুমি আমাকে বিয়ে করে নাও। কে বলে বিয়ে করার জন্য উপযুক্ত ভালো ছেলে আমি নই। সিন চেঞ্জ হলে আমরা দেখি স্টুডিওতে ক্রিম একটা কফি মেশিন থেকে কফি নিতে গিয়ে দেখে সেখানে কোনো কাপ নেই। তখন সে সাইডে একটা ছেলেকে দেখে যে বসে কফি খাচ্ছিল। ক্রিম তার থেকে কাপ নেয় এবং সেটাতে করে কফি খায়। এরপর সে লোকটিকে বলে, আমরা একই কাপ থেকে কফি খেলাম, এটা একটা ইনডিরেক্ট কিসের মতো হয়ে গেল না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দিন সে একটা ডেন্টিস্টের কাছে যায়। এখানে সেই ডক্টরটি ক্রিমকে চেক করে, যার কাপ থেকে ক্রিম কফি খেয়েছিল। ক্রিম তাকে বলে, প্রথম দেখাতে আমাদের মধ্যে কিস হয়ে গেল এবং দ্বিতীয় দেখাতে তুমি আমার শরীরের ভেতরে সবকিছু দেখে নিলে, না জানি তৃতীয় দেখাতে কি হবে। বাসায় ফিরে ক্রিম কে বলে, আমার একটা ডক্টরকে ভালো লেগেছে। এটা শুনে কে কিছুটা কষ্ট পায়, কিন্তু সে কিছু বলে না। কে ডক্টরের সম্পর্কে খোঁজ লাগালে জানতে পারে যে সে অনেক ভালো একজন ছেলে, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে আছে। রাতে ক্রিম এবং ডক্টর ডেটে আসে। ডক্টর ক্রিমকে জানায় তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ক্রিম কিছু না বলে শুধু তার আংটি নিয়ে নেয়। এরপর রাতে যখন ক্রিমের ঘুম আসছিল না, তখন সে কে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কিন্তু কে আনকমফোর্টেবল ফিল করলে সেখান থেকে উঠে যায়। সকালে কে ক্রিমের জন্য অনেকগুলো খাবার বানায়, কিন্তু ক্রিম ঘুম থেকে উঠে বলে সে ডক্টরের সাথে ডেটে যাবে, তাই সে কোনো কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। সে ভুলে তার ফোন বাসাতেই রেখে যায়। কে একাই খাবার খাচ্ছিল। তখন ক্রিমের ফোনে ডক্টরের কল চলে আসে। সে জানায় সে আজ আসতে পারবে না। তখন কে সেই রেস্টুরেন্টের ঠিকানা নেয় এবং ক্রিমের কাছে চলে যায় এবং ক্রিমকে বলে আজ ডক্টর এখানে আসতে পারবে না। এরপর কে সেই ডক্টরের ফিয়ন্সের খবর লাগায়। সে জানতে পারে মেয়েটির অন্য একজনের সাথেও অ্যাফেয়ার চলছে। এই জন্য কে প্ল্যান করে যে সে গিয়ে ডক্টরের ফিয়ন্সেকে এগুলো দেখিয়ে ডক্টরের সাথে ব্রেকআপ করতে বলবে। এরপর আমরা দেখি হঠাৎ করেই কে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নেওয়া হয়। ক্রিম তাকে হসপিটালে দেখার জন্য আসে। কে আগেই ডক্টরকে মানা করেছিল যাতে তার ক্যান্সারের ব্যাপারে ক্রিমকে কিছু না বলে। তাই ডক্টর তাকে বলে শরীর একটু দুর্বল, তাই সে অজ্ঞান হয়ে গেছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। এরপর দিন কে ডক্টরের ফিয়ন্সের সাথে দেখা করতে চায় এবং সেই ছবিগুলো দেখায়। সে ডক্টরের সাথে তাকে ব্রেকআপ করতে বলে,
এরপর আমরা দেখি কে তার ফ্রেন্ডকে বলছে যখন সে ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে যায়, কারণ তার বাবার মতো সেও অনেক বেশি অসুস্থ থাকতো। সে ডক্টরের ফিয়ন্সেকেও এসব বলে যে তার ক্যান্সার আছে, সে অনেক জলদি মারা যাবে। এই জন্য সে ক্রিমকে ডক্টরের সাথে বিয়ে দিতে চায়, তাই তাকে ডক্টরের সাথে ব্রেকআপ করতে বলছে। সে চায় না যেন ক্রিম কখনো একা থাকে। ডক্টরের ফিয়ন্সে রাজি হয়ে যায় ব্রেকআপ করার জন্য, কিন্তু একটা শর্তে। আসলে সে একজন ফটোগ্রাফার ছিল, তাই সে মৃত্যু পথযাত্রী একজন মানুষের ছবি তুলতে চায়। সে কে এর ছবি তুলতে চায়, তার কথাই কে রাজি হয়ে যায়। এই জন্য ডক্টরের ফিয়ন্সে গিয়ে ডক্টরের সাথে ব্রেকআপ করে ফেলে। কে তার অন্যান্য কলিগদের বলে যে সে হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোড যাবে, তাই তাকে এই কাজ ছাড়তে হবে। কে এর বন্ধু এগুলো শুনে কান্না করতে শুরু করে, কারণ সে তো আসল সত্যি জানতো। এরপর ক্রিম এবং ডক্টরের বিয়ে ফিক্সড হয়ে যায়। ডক্টরের কথায় কে ক্রিমের সাথে ওয়েডিং ড্রেস কিনতে যায়। এখানে ক্রিমকে ওয়েডিং ড্রেসে দেখে কে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ক্রিম জোর করে কে বরের ড্রেস পরায়। তারা দুজন ওয়েডিং ড্রেস পরে একসাথে ছবি তোলে। এখানে কে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল, তাই সে জলদি ড্রেস চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে। সে অনেক বেশি কান্না করতে থাকে। সে চাইলেও ক্রিমের সাথে সারা জীবন থাকতে পারবে না। সিন চেঞ্জ হলে আমরা কে এবং ডক্টরের এক্সকে দেখি। ডক্টরের এক্স বলে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই। কে তখন বলে আমি মারা যাওয়ার পর তুমি ক্রিম এবং ডক্টরকে তাদের অ্যানিভার্সারিতে আমার নামে ফুল পাঠিও, যাতে তারা কখনো বুঝতে না পারে যে আমি আর এই দুনিয়াতে নেই। এরপর কে এর ওপর ক্রিম রাগ করেছিল। তারা সামনাসামনি বসে থাকা সত্ত্বেও ফোনে মেসেজের মাধ্যমে কথা বলছিল, কিন্তু তারা যে একে অপরকে কতটা বেশি কেয়ার করে তা ঠিকই প্রকাশ পায়। পরের দিন বিয়ে ছিল। কে ক্রিমকে স্টেজে হাত ধরে নিয়ে এসে ডক্টরের হাতে তুলে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়, সিন প্রেজেন্টে আসে। আসলে রেস্টুরেন্টে যে ছেলেটি কাজ করত সেটি ছিল কে এর ফ্রেন্ড, যে এতক্ষণ ধরে সেই সিঙ্গার এবং প্রডিউসারকে কে এবং ক্রিমের গল্প বলছিল। কিন্তু সে বলে এরপর আর কি হয়েছে সে জানে না। কে এবং ক্রিমের গল্প শুনে সিঙ্গার এবং প্রডিউসার অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এরপর আমাদের এই গল্প ক্রিমের সাইড থেকে দেখানো হয়। কে এবং ক্রিম একসাথে থাকতো। একদিন যখন ক্রিম গান লিখছিল তখন সে নিজের ক্লান্তি দূর করার জন্য কে এর মেডিসিন খায়, কারণ কে বলেছিল এগুলো ভিটামিন ট্যাবলেট। কিন্তু এগুলো খেয়ে ক্রিমের মাথা ঘুরতে শুরু করে, তাই সে ডক্টরের কাছে চলে যায়। তখন ডক্টর তাকে বলে এগুলো ক্যান্সারের মেডিসিন, যেটা শুনে ক্রিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দৌড়ে বাসায় এসে কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এটা সেই সিন ছিল যখন ক্রিম বলেছিল প্রডিউসারের সাথে ঝগড়া হয় সে কাঁদছে। এরপর দেখি ছোটবেলায় যখন কে তার মা ছেড়ে যাচ্ছিল তখন ক্রিম সেই ক্যাফেতে বসেছিল। সে কে এর কথা শুনেছিল। কে 3 ঘন্টা সেখানে বসে তার মায়ের জন্য কান্না করেছিল। এই জন্যই সে গিয়ে কে এর সাথে তার স্কুল মাঠে দেখা করেছিল এবং সেই থেকেই তারা একসাথে থাকতো। এরপর সেদিনের সিন দেখানো হয়, যেদিন কে অজ্ঞান হয়ে গেছিল। ক্রিম যখন তাকে দেখতে হসপিটালে আসছিল তখন সে শুনতে পেয়েছিল যে কে ডক্টরকে বলছে যেন তার ক্যান্সারের কথা সে ক্রিমকে না বলে। এই জন্য ক্রিমও আর কখনো কে তার ক্যান্সারের ব্যাপারে জিজ্ঞাসা করেনি। আর এই জন্য সে চাইছিল যে কে এর শেষ ইচ্ছা সে পূরণ করবে, কাউকে বিয়ে করবে। এরপর সেদিন যখন কে রেস্টুরেন্ট থেকে চলে গিয়েছিল তখন ক্রিমও তার পেছন পেছন বের হয়েছিল। সে ভাবছিল একবার যদি কে পেছনে ফিরে তাকায় তাহলে সে তার মনের কথা কে বলে দিবে, কিন্তু কে সেদিন পেছনে ফিরে তাকায়নি। ক্রিমকে এর সব কথা এই জন্যই সবসময় রেকর্ড করে নিত। এরপর ক্রিমের বিয়ের দিনের সিন দেখানো হয়। ক্রিম বলে সেদিন ওয়েডিং হলে যখন কে আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল তখনই তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আর ওয়েডিং এ শপিং করতে গিয়ে এই জন্যই কেউ জোর করিয়ে বরের ড্রেস পরিয়ে ছবি তুলে নিয়েছিলাম। কিন্তু এরপরও কে এর শেষ ইচ্ছা পূরণ করার জন্য সে ডক্টরের সাথে বিয়ে করে। এরপর আমাদের এই গল্প ডক্টরের সাইড থেকে দেখানো হয়। ক্রিম তখন আর বেঁচে নেই। এখানে ডক্টর মৃত মানুষদের স্মৃতি ধরে রাখার জায়গায় কে এবং ক্রিমের সেই ছবি এবং ক্রিমের সেই রেকর্ডার নিয়ে বসেছিল। সে ভাবছিল ক্রিমকে যেদিন সে প্রথম দেখেছিল সেদিনই সে ক্রিমের প্রেমে পড়েছিল। সেই কপির কাপ ক্রিম তাকে ফিরিয়ে দেওয়ার পর সে সেটা আবারও দেখছিল। কে এবং ক্রিমের ওয়েডিং ড্রেস পরে ছবি তোলাও সে দেখেছিল। আর ডক্টরই সেই লাইন লিখেছিল, আই ওয়াজ বর্ন টু লাভ ইউ, হ্যাভেন সেন্ট মি টু লাভ ইউ। অর্থাৎ তোমাকে ভালোবাসার জন্যই আমার জন্ম হয়েছে, স্বর্গ আমাকে তোমাকে ভালোবাসার জন্যই পাঠিয়েছে। এরপর ডক্টর সেখানে সেই ছবি এবং রেকর্ডারটি রাখে। সে রেকর্ডারটি প্লে করে দিয়ে সেখান থেকে চলে যায়। ক্রিম এখানে রেকর্ড করে রেখেছিল যে কে আমি তোমার কাছে আসছি, তুমি যেখানেই যাবে আমি তোমার পেছন পেছন সেখানেই আসব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি আবারও তোমার পিছু নিলাম। তুমি প্লিজ আমার উপর রাগ করো না, তুমি আমার উপর রাগ করলে আমি কান্না করতে শুরু করব। এবারে আমরা অনেক কান্না করেছি, কিন্তু ওপারে আমরা একসাথে অনেক ভালো থাকবো। তুমি আমার জন্য অপেক্ষা করো। শেষ দৃশ্যে দেখি সেই সিঙ্গারটি ক্রিমের লেখা সেই গানটি গাচ্ছিল। আর এর মাধ্যমেই এই মুভি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।